আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? এফআরবিতে আমরা পরিপাক ও শোষণের 3টা ক্লাস নিয়েছি। সো আমার একটা ইচ্ছা ছিল যে তোমাদেরকে এমসিকিউর একটা ওয়ান শট ক্লাস নিয়ে দিব। তো 2টা টপিক বাকি ছিল, একটা হচ্ছে শোষণ এবং আরেকটা হচ্ছে স্থূলতা। তো আমরা ওয়ান শটের এমসিকিউগুলো পড়তে পড়তেই সে 2টা টপিকও পড়ে ফেলবো। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রথম যে এমসিকিউটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু স্থূলতা থেকেই। জনাব কামাল সাহেবের বিএমআই দেওয়া আছে, ওকে, এবং বলা হয়েছে উনি স্থূলতার কোন শ্রেণীভুক্ত। তোমরা জানো স্থূলতার একটা চার্ট আছে, তোমাদের শুধু স্বাভাবিকটা মনে রাখতে হবে। এবং এই স্বাভাবিক মান যেটা, স্বাভাবিক মান হচ্ছে 18.5 থেকে 24.9। এটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে এরপর করে 5 করে যুক্ত হবে, 5 করে বাড়বে। তো খেয়াল করো, যদি এটা স্বাভাবিক হয় তাহলে এর চেয়ে যেটা সেটা হলো অতিরিক্ত ওজন, তারপর হচ্ছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তো এখন বলেছে 32.12, তাহলে 24.9 মানে 25 পর্যন্ত যদি স্বাভাবিক হয়, 5 যোগ করলে কত হয়? 30। এরপরে যদি 5 যোগ করি তাহলে কিন্তু 35। তার মানে আমরা বুঝতে পারছি যে এই জায়গায় কিন্তু সে আছে, মানে এই মানটা আছে। তাহলে এটা হবে স্থূলতার প্রথম শ্রেণী। ওকে, আচ্ছা, আমরা যদি একটু পরের পৃষ্ঠায় যাই, মানবদেহে অতিরিক্ত ওজনের বিএমআই কোনটি? অতিরিক্ত ওজনের বিএমআই মানে স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তো স্বাভাবিক হচ্ছে 24.9, তাহলে 25 থেকে এর পরে যেটা সেটাই হচ্ছে অতিরিক্ত। এখন লক্ষ্য করো, এই যে 18.5 থেকে 24.9 এটা কিন্তু স্বাভাবিক, তাহলে 25-এর পরটাই হচ্ছে কি? অতিরিক্ত। তাহলে এটাই হচ্ছে অতিরিক্ত। সঠিক আনসার হচ্ছে বি। চলে আসি এর পরেরটা, মানুষের লালার গ্রন্থির কাজ কি? সো লালার গ্রন্থির কাজ কি? 1 নম্বরে বলেছে আমিষ পরিপাক করা। আমরা জানি লালার গ্রন্থিতে টায়ালিন মর্টেজ থাকে, যেটা শর্করা পরিপাক করে। তো এইরকম 1, 2, 3 যখন থাকবে, যখনই আমরা একটা বুঝে যাব যে এটা হবে না, সবচেয়ে মজার বিষয় হলো বাকি দুটো যদি আমরা নাও পড়ি তাহলে সেটাই আনসার, কারণ আর তো কোনো অপশন নাই। একটা যখনই বাদ দিতে পারবো তাহলে আনসার হয়ে যাবে 2 এবং 3। এবং দেখো, লালা গ্রন্থিতে আসলে টায়ালিন থাকে এবং এই লালা রস খাদ্য গলাধকরণে সাহায্য করে। তার মানে এখানে 2, 3 সঠিক আনসার। চলে আসি, লালা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক কোনটি? উৎসেচক মানে এনজাইম। টায়ালিন এবং মর্টেজ আমরা সবাই জানি। এর মধ্যে এখানে কি আছে? এখানে ল্যাকটেজ আছে, সুক্রেজ আছে, মল্টোজ আছে, আবার অ্যামাইলেজ আছে। তাহলে কি আনসার হবে? এখানে কিন্তু অনেকেই মিস্টেক করে ফেলবে, উত্তর হবে অ্যামাইলেজ। কারণ টায়ালিন এক ধরনের স্যালিভারি অ্যামাইলেজ। এটা কেন হবে না? কারণ এখানে দেখো মল্টোজ আছে, মল্টোজ কিন্তু শর্করা। তবে হ্যাঁ, যদি কখনো এটা টাইপিং মিস্টেক হয়, মানে হইতে পারে আমার টাইপিং মিস্টেক, যদি এখানে মল্টেজ থাকে আর অ্যামাইলেজ থাকে তাহলে কিন্তু মল্টেজটাই রাইট হবে। কারণ সেক্ষেত্রে অ্যামাইলেজ তো অনেক জায়গায় আছে, স্পেসিফিক্যালি স্যালিভারি অ্যামাইলেজ তো বলা নাই। আমি আবারও বলছি, আমি যে টাইপ করেছি এখানে যদি মল্টোজটা থাকে তাহলে মল্টোজ তো কখনো এনজাইম না, সেক্ষেত্রে কিন্তু অ্যামাইলেজ হচ্ছে সঠিক আনসার। বাট যদি কখনো এমন থাকে যে মল্টেজ এনজাইমটাই দেওয়া আছে তাহলে এটাই আনসার হবে, কারণ সেক্ষেত্রে অ্যামাইলেজের অনেকগুলো টাইপ আছে। যদি স্যালিভারি অ্যামাইলেজ দিতে একটা কথা ছিল, বাট এখন এই পজিশনে আনসার কিন্তু অ্যামাইলেজ। ওকে, চলে আসি, লালারসে বিদ্যমান এনজাইম কোনটি? টায়ালিন। খুব সহজ পড়া, আমরা একটু দ্রুত চলে যাই পরেরটাতে। কোন গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়? লালা গ্রন্থি। এত সহজ সহজ ব্যাপারগুলো আসছে, তাই না? নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। রিয়ানের বয়স 18 বছর এবং তার দৈহিক ওজন 45 কেজি, উচ্চতা 1.57 মিটার। বলা হয়েছে রিয়ানের বিএমআই এর মান কত? তার মানে একটা অঙ্কের বিষয় আসছে। আচ্ছা, এক্ষেত্রে তো ক্যালকুলেটর তোমরা বোর্ড পরীক্ষায় নিয়ে যেতে পারলেও অ্যাডমিশনে কিন্তু নিয়ে যেতে পারবা না। সো বিএমআই ইজ ইকুয়াল টু, আমরা সকলেই জানি বিএমআই ইজ ইকুয়াল টু ওজনকে কেজিতে নিব। সো এখানে ওজন হচ্ছে 45 কেজি এবং উচ্চতাকে মিটারে নিয়ে স্কোয়ার করব। মিটার অলরেডি দেওয়াই আছে 1.57, এটাকে স্কোয়ার করতে হবে। এখন তোমার শুধু কষ্ট হচ্ছে এই 1.57
1.57, এটাকে গুণ করা। তো দশমিকের কথা বাদ দিয়ে তুমি ঝটপট গুণ করতে পারো। 7 7 49 9 হাতে 4, 5 7 35, 39 9 হাতে 3, 7 1 7 আর 3 কত 10, গুণন 5 7 35 5 হাতে 3, 5 5 25, 26 27 28 8 হাতে 2, 5 1 5 আর 2 কত 7, এবং এরপরে গুণ দিয়ে 157। এরপরে কি করব, 9 9 আর 5 14 4 হাতে 1, 8 7 15 1 16 6 হাতে 1, 6 7 13 14 4 হাতে 1 2। তাহলে খেয়াল করো এখানে 1 2 1 2 4 আছে, তাহলে 1 2 3 4 4 ঘর আগে দশমিক হবে। সো 2.46, তার মানে এই জায়গায় এখন আমরা বসিয়ে দিতে পারি 2.46। তো মোটামুটি আড়াইয়ের মতো। তাহলে 45কে যদি আড়াই দিয়ে ভাগ করি, 45কে যদি আড়াই দিয়ে ভাগ করি তাহলে কি হয়? তো এখন দেখো 45কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে কিন্তু 22.5 হয়। আচ্ছা, আমি কিন্তু 2 দিয়ে ভাগ করার কথা বলছি। 2 দিয়ে ভাগ করলে হয় 22.5। তাহলে আড়াই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 22.5 থেকে কি আর একটু কমে যাবে। তাহলে আগে আমরা একটু এভাবে চিন্তা করি, 22.5 থেকে আর একটু কমে যাবে। তো সেক্ষেত্রে 22.5 থেকে এত বেশি তো কমবে না, এটা বাদ, বেশি তো হবে না। তাহলে 18 আর 20-এর মধ্যেই হবে। সো আমরা যদি একটু হিসেব নিকেশ করি তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে যাব মোটামুটি কত পেয়ে যাব। চলো ক্যালকুলেটর করে দেখি। প্রশ্ন হলো যে ভাইয়া আপনি যদি ক্যালকুলেটরই করবেন তাহলে এতক্ষণ কেন আপনি এত কাহিনী করলেন? এই ক্যালকুলেটর কোথায়? শিট। চলো আমরা একটু ক্যালকুলেটর দেখি। কই গেল রে ক্যালকুলেটর? কোথায় টাইপ করতে হবে? CAL, হ্যাঁ কি ছিল? 45 ভাগ 2.46, 18.29। তাহলে ক্যালকুলেটর থাকলে বোর্ড পরীক্ষা। সো একটা জিনিস বুঝতে পারলাম যে বোর্ড পরীক্ষায় তোমাকে একটু ক্যালকুলেটর নিয়ে যেতে হবে, বায়োলজিতেও। সো ক্যালকুলেটরের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা 2 দিয়ে করে 22.5 পেয়েছি, তাহলে আরও হাফ যদি অ্যাড করি তাহলে কমে কিন্তু 18 আসবে। অথবা এই দশমিক কেটে উপরে কিন্তু তুমি 100 লিখতে পারতা, একটু কাটাকাটি। তার মানে ক্যালকুলেটর না হলে তোমার কিন্তু একটা ভালো পরিশ্রম এইটাতে হবে। সো এখান থেকে সতর্কতা, বায়োলজিতেও ক্যালকুলেটর নিয়ে যেতে হবে। ওকে, তাহলে সঠিক আনসার কি? এই দুইটার মধ্যে একটা বলছিলাম। 18.25। যাই হোক, অনেক কাহিনী করলাম। এবার আসো, WH এর মতে রিয়ানের ওজন স্থূলতা নির্ধারণের কোন শ্রেণীতে পড়ে? যেহেতু 18.25, তো আমরা বলেছি 18.5 থেকে 24.9 স্বাভাবিক, তাহলে 18.5-র কম, তাহলে এটা হবে ওজন কম, ওজন কম হবে। ওকে, চলে আসো। হাই আল্লাহ, দ্বাদশ শ্রেণীর ছাত্র কবিরের উচ্চতা। এবার আর আমরা কোনো রিস্ক নিব না। 87কে 1.75 স্কোয়ার করে কি করব? গুণ করে ফেলবো। তো চলো ঝটপট আমরা ক্যালকুলেটর ইউজ করি। তাহলে 1.75 ইন্টু 1.75 কত হচ্ছে? 3.0625। ওকে ফাইন। তাহলে কত? 87 ভাগ 3 পয়েন্ট কত ছিল? 06 সামথিং। ওকে, 28.43। যদি এরকমই হয় 28.43, তাহলে 28.43 কার মধ্যে পড়ে? স্বাভাবিক হচ্ছে 18.5 10 থেকে 24.9, তাহলে 5 বাড়িয়ে দিলে হয় 30, তাহলে 28 দশমিক সামথিং যাই হোক, সেটা হলো স্বাভাবিকের পরে। স্বাভাবিকের পরে মানে অতিরিক্ত, স্বাভাবিকের পরে মানে অতিরিক্ত ওজন। উদ্দীপকের উল্লিখিত ব্যক্তির এই অবস্থার কারণ কি? অর্থাৎ স্থূলতার কারণ। সো স্থূলতার কারণ, লক্ষণ, প্রতিকার, রিটেনে এই 3টা পড়বে, টোটালি একদম রিডিং পড়া। সো যদি আমরা বলি, অনেকেই বলে যে খাওয়া দাওয়া করলেই মোটা হয়, অনেকেই আছে যে একদমই খায় না তারপরে মোটু হয়, আবার অনেকেই আছে এত খায় তারপরে মোটু হয় না। তার মানে এটার মেইন একটা কারণ হচ্ছে জিনগত, সাথে পারিবারিক জীবনযাত্রা তো আছেই, এবং নিদ্রাহীনতা। অনেকে কিন্তু ভুল করবে। আমরা কিন্তু কি ভাবি বলতো, যে ঘুম যদি কারো না হয় সে শুকায় যায়, কিন্তু জানো কারো যদি ঘুম কম হয় সে আরও মোটু হয়ে যায়। কারণ এই যে তুমি পড়াশোনা করছো অনেক রাত জেগে, তুমি ধরো 10টায় ঘুমাতে, কিন্তু তুমি 10টায় না ঘুমায় রাত 3টায় ঘুমালে, তার মানে এই যে 10টা থেকে 3টা পর্যন্ত দেখবা তোমার রুমের মধ্যে
ওই যত বিস্কুট চকলেট আছে তুমি সব এর মধ্যে খাই ফেলছো। তার মানে যত রাত জাগবে তত তোমার ক্ষুধা বাড়বে এবং তুমি খেতে থাকবা, যে খাবারটা ঘুমালে তুমি খেতে না, অর্থাৎ নিদ্রাহীনতায় তোমাকে মোটু করবে। সো এখানে তিনটাই সঠিক আনসার। কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? টায়ালিন মর্টেস, টায়ালিন মর্টেস। এইবার দেখো টায়ালিনও আছে, অ্যামাইলেজও আছে। তো অ্যামাইলেজ কিন্তু মানে টায়ালিন কিন্তু এক ধরনের অ্যামাইলেজ, বাট যেহেতু এখানে টায়ালিন আছে স্পেসিফিক, এটাই আনসার হবে। ওকে, আচ্ছা। ওরে আল্লাহ, কত স্থূলতা নিয়ে প্রশ্ন। সেম টু সেম 1.6 এবং 80 কেজি। চলো ধুমধাম হিসেব করি। তাহলে 1.6 ইন্টু 1.6 2.56। ওকে, সো 80 ভাগ 2.56 31.25, 31.25। তাহলে 31.25 একদম মিলে গেছে। স্বাস্থ্যগত সমস্যার জন্য দায়ী কে? ওই যে তিনটাই। একটা সবচেয়ে মজার বিষয় কি জানো? তুমি যদি মানসিক আঘাত পাও তুমি মোটু হয়ে যাবা। বলা হয় কেউ যদি মানসিক আঘাত পায় সে মন খারাপ করে কারোর সাথে কথা না বললেও খাবারের সাথে ঠিকই কথা বলে এবং মোটু হয়ে যায়। কিন্তু আমার কাছে কেন মনে হয়, আমার খুব টেনশন লাগলে আমার কিন্তু আর খেতে ইচ্ছা করে না। কিন্তু গবেষণা বলছে, গবেষণায় আমাদেরকে নিয়ে মনে হয় গবেষণা করেনি, বাইরের লোকের মনে হয় তাই হয়, যে খাবার দাবার মানে মন খারাপ যত করে, মন খারাপ করে আবেগ যার বেশি, দেখা গেল ঝগড়া হয়েছে, ছ্যাঁকা খাইছে, খাইছে ছ্যাঁকা সাথে খাবারও খাইছে, এরকম আর কি। তো মনে রাখো মানসিক আঘাত, তারপর ঝগড়া বিবাদ, এই সব কিছুই মানুষকে মোটু বানায় দেয়। ওকে, সালামের বয়স 16 বছর, আর পারছি না। সেভাবে তোমরা করে নিও, তাই না? একই প্যাটার্নের প্রশ্ন, কিন্তু গুরুত্ব বুঝছো কতবার আসছিল, তাহলে এটা তোমরা করে নিবা, নিজে নিজে করে নিবা। আচ্ছা, কোন শ্রেণীতে পড়ে তাহলে এভাবে দেখে নিবা। এবার আসো কোনটি পৌষ্টিক গ্রন্থি নয়। দেখো পৌষ্টিক গ্রন্থি নয় কোনটি? যকৃত একটা পৌষ্টিক গ্রন্থি, অগ্নাশয় একটা পৌষ্টিক গ্রন্থি, পাকস্থলী আন্তরিক সবই পৌষ্টিক গ্রন্থি। সো আনসার ব্ল্যাঙ্ক, সবগুলোই পৌষ্টিক গ্রন্থি। মানুষের পৌষ্টিক গ্রন্থি 5টা, আরেকটা হচ্ছে লালা গ্রন্থি, সবই পৌষ্টিক গ্রন্থি। কতটুকু পানি পান করা প্রয়োজন? আচ্ছা, তাহলে এইটার আনসার কি হবে? তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে এইটার আনসার কি হবে। কি পারবে? এটা কিন্তু গুগল করে যদি আনসার দাও তাহলে কিন্তু হবে না। সো দেখা গেল গুগলে লেখা থাকবে যে 1.5 থেকে 3.5 লিটার, কিন্তু আসলে একটা পাঠ্য বইয়ে স্পষ্ট লেখা আছে যে 2 থেকে 3 লিটার। তাই তোমরা কিন্তু এটাই মুখস্থ করবা। আচ্ছা, সাথে কিন্তু একটা কথা বলে রাখি, এই যে একটা প্রশ্ন আমি এখানে বলেছি তোমাদের এফআরবির বইয়ে, হয়তোবা কোনটা বলেছি বলো তো? ওই যে গ্রন্থি নিয়ে একটা কথা বললাম না, কই এই যে, আরে কোথায় ছিল একটা গ্যাস্ট্রিক পাকস্থলী ছিল না, এই যে ব্লাঙ্ক লিখলাম। আচ্ছা, দেখবা যে এফআরবি বইয়ে লেখা আছে যে পাকস্থলী আনসার, কারণ এটা গ্যাস্ট্রিক গ্রন্থি হবে। ও আল্লাহ, তাহলে কি অগ্নাশয় গ্রন্থি লেখা উচিত ছিল, যকৃত গ্রন্থি লেখা উচিত ছিল? সো পাকস্থলী মধ্যে যে গ্রন্থি সেটাই তো গ্যাস্ট্রিক গ্রন্থি, সো পাকস্থলী তো অবশ্যই। সো গ্যাস্ট্রিক গ্রন্থি লেখার তো কিছু নাই আর কি। তো এই কারণে এফআরবিতে এখানে এটা আনসার দিয়েছে, বাট এটা দেখো কোনো বোর্ডে আসে নাই, এটা হয়তো বা নিজে নিজে কেউ বানাতে গিয়ে আসলে একটু ঝামেলা হয়ে গেছে। তবে এটা কিন্তু আসলে আনসার ব্ল্যাঙ্ক, পরীক্ষা আসলে এরকমটা আসবে না, তখন হয়তো বা প্লিহা অন্য কিছু আসবে। ওকে, আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। ওকে, পানি তাহলে 2 থেকে 3 লিটার। লালারসে পানির পরিমাণ কত? সো লালারসে পানির পরিমাণ হচ্ছে 95.5। এই যে দশমিকের পর 5 থাকবে, লালারসে দশমিকের পর 5 থাকবে। একটা ব্যাপার তোমাদেরকে আমি বলতে চাই, যে ছকটা আমি সুন্দর করে অ্যাডমিশন ব্যাচে আর কি করাই দেই, সেটা হচ্ছে এই যে 5 ধরনের রস আছে, বলি তোমরা এই কাজটা করবা। একটা হচ্ছে লালারস, এটা লালারস, এটা হচ্ছে গ্যাস্ট্রিক রস, তারপর মনে করো আন্তরিক রস, ওকে, তারপর অগ্নাশয় রস, অগ্নাশয় রস এবং পিত্তরস। এই কয়টা জিনিসের কার পানি কত, কার পিএইচ কত, প্রতিদিন কোনটা কতটুকু ক্ষরণ হয়, এই 3টা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাথে যদি তুমি পারো কার জৈব এবং অজৈব উপাদানের পরিমাণ কত, এইটা যদি ভাইয়া একটা ছকের মধ্যে করে ফেলতে পারো, প্রতিদিন ক্ষরণ কিন্তু সবার নাই, যদি তুমি এটা করে ফেলতে পারো বারবার দেখলে তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লালারসে মনে রাখো 95.5,
থেকে একদম 99.5, দশমিকের পর 5 থাকবে। 95 এখানেও আছে, বাট দশমিকের পর কিন্তু 5 না, একটু খেয়াল করো। এটা হচ্ছে সঠিক আনসার। সুস্থ মানুষ প্রতিদিন লালাক্ষরণ করে, আমি বলেছিলাম 1.5 লিটার থুতু 1.5 লিটার মুতু। সো এখানে বলেছে মিলিলিটার, তাহলে এখানে 1500 হবে আনসার, কিন্তু সামনে দেখো 1200 থেকে, এই ব্যাপারটা মাথায় রেখো, 1200 থেকে 1500। ওকে, চলে আসি তারপরে। মানবদেহে কয় ধরনের ডাইজেস্টিভ গ্ল্যান্ড থাকে? সো ডাইজেস্টিভ গ্ল্যান্ড মানে পরিপাক গ্রন্থি। লক্ষ্য করো, এটা কিন্তু কোথাও আসে নাই, এ ধরনের প্রশ্ন আসবে না যে একটা বাংলা দিয়ে হঠাৎ ইংলিশ দিয়ে দিয়েছে, এরকম আসবে না। সব পরিপাক গ্রন্থি লেখা থাকবে। বাই দ্য ওয়ে 5 ধরনের থাকে, আমরা সকলেই এটা জানি, 5 ধরনের থাকে। লালা রসের পিএইচ কত? 6 থেকে 7-এর ঘরে, 6 থেকে 7-এর ঘরে, 6 থেকে 7-এর ঘরে। ওকে, চলে আসি তারপরে। লালায় নিচের কোনটি গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে দাঁতকে রক্ষা করে? তার মানে ব্যাকটেরিয়া ধ্বংস করছে, তাহলে যে এনজাইম লাইসিস করে ব্যাকটেরিয়াকে তাকে বলা হয় লাইসোজাইম। তাকে কি বলা হয়? লাইসোজাইম বলা হয়। সো এখানে সঠিক আনসার কি হবে? লাইসোজাইম। এবার চলে আসি, মানুষের কত জোড়া লালা গ্রন্থি থাকে? সো 3 জোড়া লালা গ্রন্থি থাকে, আমরা সকলেই জানি। কি কি? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। সবচেয়ে বড় কোনটা এর মধ্যে? প্যারোটিড হচ্ছে সবচেয়ে বড়, পড়েছি আমরা। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদর্শ দৈহিক ওজনের কত শতাংশ স্থূলতা নির্দেশ করে না? আসলে প্রশ্নটা কেমন জানি, অর্থাৎ কারো যদি দৈহিক ওজন 20%-এর বেশি হয়ে যায়, মানে যতটুকু থাকা উচিত তার চেয়ে যদি 20%-এর বেশি মেদ জমে, সেটাকে কিন্তু আমরা বলি স্থূলতা। তো এখানে আসলে সেটাই বোঝাতে চেয়েছে, 20% হচ্ছে আনসার। মরবিড স্থূলতা। সো দেখো নামের মধ্যে আছে মরবিড, মানে এটা মরবেই, মরবেই, এত ভয়ঙ্কর স্থূলতা। তাহলে স্থূলতার যে লেভেল আমরা পড়েছিলাম না, 18.5 থেকে 24.9, মানে 25 থেকে 5 বাড়াও কত হয়? 30, আরও 5 বাড়াও 35, আরও 5 বাড়াও 40। ওকে, এবং এই 40-এর উপরে যদি আসে তাহলে কি হয়? তাহলে এটা হচ্ছে অতিরিক্ত ওজন, এটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তাহলে তৃতীয় স্তর হচ্ছে 40-এর বেশি, তাহলে যদি এর চেয়েও বেশি হয়, তাহলে 40-এরও বেশি হয়, এই যে 50 থেকে 100, তাহলে এটাই হচ্ছে মরবিড স্থূলতা। মানে এই স্থূলতায় মরবে ব্যাপার স্যাপারগুলো থাকবে, মানে। ওকে, নিচের কোনটি স্থূলতা নিয়ন্ত্রণে ম্যাজিক বুলেট হিসেবে কাজ করে? সেটা একটা আজমল স্যারের বইয়ের হুবহু তথ্য, কখনো আসে নাই। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন, অর্থাৎ আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন, অর্থাৎ পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের কিছু হরমোন, হরমোনগুলোর নাম বইয়ে দেওয়া নাই, মনে রাখো। এই জিআই হরমোন ম্যাজিক বুলেট হিসেবে কাজ করে। ম্যাজিক বুলেট, জি থেকে মনে রাখো, জিআই হরমোন, জিআই হরমোন। নিচের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম? আমরা সবাই জানি পাকস্থলীতে আছে পাজি, আমি, কিন্তু মানুষের নাই। কিন্তু মানুষের না থাকলেও রেনিন তো গরু ছাগলের আছে। তো সিলেট বোর্ড 2023, এই 23 সালের বইয়ে রেনিন কিন্তু আজমল স্যারে দেওয়া ছিল। নতুন বইয়ে 24-এর পরে 25 সালের দিকে, মানে 24 সালে আপডেট হয়েছে আর কি। তো বাই দ্য ওয়ে এখানে রেনিন বর্তমান যদি পরীক্ষায় আসে, অন্তত মানুষের বেলায় রেনিন থাকবে না। তারপরে যদি এরকম প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে তুলে দেয়, রেনিন আমরা আনসার করব। কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? জানি, লাইসোজাইম। জিহ্বা এবং চোয়ালের নিচে, তো জিহ্বার নিচে, চোয়ালের নিচে অবস্থিত গ্রন্থি নিঃসৃত এনজাইম। সো এই গ্রন্থিটার নাম লালা গ্রন্থি। সো লালা গ্রন্থি কি করে? লাইসোজাইম এবং টায়ালিন। টায়ালিনটাই তো অ্যামাইলেজ, এটা হবে না। সো 2 এবং 3 হবে সঠিক আনসার। গ্যাস্ট্রিক রসে কোনগুলো বিদ্যমান থাকে? গ্যাস্ট্রিক রস মানে কি? পাকস্থলী। তো পাকস্থলীতে কি থাকবে? পাজি, পাজির প আছে, রেনিন আছে, আর মিউসিন তো থাকবেই, পিচ্ছিল কারক। সো এটাই হচ্ছে সঠিক আনসার, কারণ ট্রিপসিন অগ্নাশয়, তিনটাতেই ট্রিপসিন আছে। তো এখানে এ হচ্ছে সঠিক আনসার। তাহলে দেখো আমি যে তোমাদেরকে এনজাইমগুলোর নাম শেখাইছি, এগুলো কিন্তু বোর্ডে আসে এভাবে, আশা করি তোমরা পারবা। দুধ দাঁতে কোনটি থাকে না? আমি ভালো করে পড়াইছি, প্রিমোলার থাকে না আর তৃতীয় মোলার থাকে না। সো এখানে প্রিমোলার হবে সঠিক আনসার। গলবিলে উন্মুক্ত হয় না কোনটি? আচ্ছা, গলবিলে কি কি উন্মুক্ত হয়? উইটসাং নালীতে ডিওডানামে উন্মুক্ত হয়। তার মানে মনে রাখো গলবিলে এই 3টা জিনিস উন্মুক্ত হয়, শ্বাসনালী, ইউস্টেশিয়ান, এটা স হবে, ইউস্টেশিয়ান নালী আর অন্ননালী, এই 3টা গলবিলে উন্মুক্ত হয়। গলবিলের দৈর্ঘ্য কত? 12.5। আচ্ছা, এই গলবিলের দৈর্ঘ্য এগুলো মনে রাখবা কিভাবে? আমি একটা সুন্দর বুদ্ধি দিই। মনে করো এটা হচ্ছে অন্ননালী, এটা পাকস্থলী,
এটা হচ্ছে ডিওডেনাম। আচ্ছা, এই অন্ননালীর উপরে হচ্ছে গলবিল। ওকে, তো তুমি মনে রাখবা এই যে অন্ননালী, পাকস্থলী এবং ডিওডেনাম এরা মোটামুটি 25 সেন্টিমিটার, অথবা পাকস্থলী হচ্ছে 30 সেন্টিমিটার, এর আগে নিচে হচ্ছে আগে পরে 25 সেন্টিমিটার, 25-এর অর্ধেক কত 12.5, সেটা হচ্ছে গলবিল, আর 25-এর পরে হচ্ছে আবারও 25 কিন্তু মাঝখানে পয়েন্ট অর্থাৎ 2.5 মিটার, এটা হচ্ছে জেজুনাম। তাহলে ডিওডেনামের পর এটা কি জেজুনাম। তাহলে এই দেখো কয়টা জিনিস একবারই হয়ে গেল। পাকস্থলী 30, এর আগে পরে 25, 25-এর উপরেরটা তার অর্ধেক 12.5, আর এই 25-এর নিচেরটাও 25 কিন্তু মাঝখানে দশমিক, তাই এটা মিটার, আর এগুলো সব সেন্টিমিটার, এগুলো সব সেন্টিমিটার, এগুলো সব সেন্টিমিটার। বুঝতে পারছো? তাহলে এখানে গলবিল হচ্ছে 12.5 সেন্টিমিটার। জিহ্বার অগ্রভাগ কোন জাতীয় খাবারের জন্য সাতকুড়ি থাকে? মিল অতি। সো মিল অতি, অগ্রভাগ হচ্ছে মিষ্টি। কোন দাঁত দিয়ে খাদ্য কাটা হয়? সো কাটা ছেঁড়া। সো আমরা কি জানি? ইনসিসর মানেই হচ্ছে কর্তন। সো কর্তন মানেই কিন্তু কাটা, ঠিক আছে? তাহলে কাটা বলছে ইনসিসর। শিশুকালে দুধ দাঁতের সংখ্যা কত? 20টি। ইসোফ্যাগাসের দৈর্ঘ্য, এইরকম প্রশ্ন আসবে না। অন্ননালী, ইসোফ্যাগাস মানে কি? অন্ননালী, এরকম ইংলিশ দিয়ে থাকবে না। অন্ননালী, সো একটু আগেই বললাম 25 সেন্টিমিটার। জিহ্বার নিচে ফ্রেনুলামে, দেখো ফ্রেনুলামে বলছে, তাহলে সাবলিঙ্গুয়াল। যদি বলতো ফ্রেনুলামের পাশে তাহলে সাবম্যান্ডিবুলার হইতো। নিচের কোনটি মানুষের দাঁতের প্রকৃতি নয়? ডাই, থেকো, হেটারো, এগুলো হয়, তাহলে হোমোডন্ট নয়। আমরা পড়াইছি। পাকস্থলীর যে অংশ ডিওডেনামে উন্মুক্ত হয়। ওকে, পাকস্থলীর গঠনটা আমরা একটু পড়াই নাই। মনে রাখবা একটা পাকস্থলীতে এই 5টা কথা মুখস্থ করে ফেলো। প্রথম কথা, আমরা জানি এটা পাইলোরিক স্ফিংটার, এটা কার্ডিয়াক স্ফিংটার। সো দুইটা স্ফিংটার থাকে, কার্ডিয়াক পাইলোরিক, কার্ডিয়াক পাইলোরিক। কার্ডিয়া মানে হার্ট, এদিকে হার্ট থাকে হার্টের কাছে, কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। এই জায়গাটা হলো ফান্ডাস, ফান্ডাস। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে দেহ বা কর্পাস। আচ্ছা, এখন দুইটা জিনিস আছে, সেটা হলো এটা যেহেতু পাইলোরিক স্ফিংটার, তাহলে এই জায়গাটা হচ্ছে পাইলোরাস, এটা হচ্ছে অ্যান্ট্রাম, এটা হচ্ছে অ্যান্ট্রাম। তাহলে কি হলো একটু বলো। কার্ডিয়াক স্ফিংটার, তাহলে এটা হচ্ছে কার্ডিয়া। পাইলোরিক স্ফিংটার, এটা হচ্ছে পাইলোরাস। ফান্ডাস দেহ, অ্যান্ট্রাম। ফান্ডাস কর্পাস, দেহ মানে কর্পাস, অ্যান্ট্রাম। তাহলে আবারও বলছি, কার্ডিয়াক স্ফিংটার কার্ডিয়ার কাছে, পাইলোরিক স্ফিংটার পাইলোরাসের কাছে, আর ফান্ডাস দেহ, অ্যান্ট্রাম, ফান্ডাস দেহ, অ্যান্ট্রাম। ওকে, তাহলে পাকস্থলীর যে অংশ ডিওডেনামে উন্মুক্ত হয়, তাহলে ডিওডেনামে উন্মুক্ত হয় যে পাইলোরাস। আর যদি বলতো কোন অংশ কার্ডিয়াতে, মানে কোন অংশটি পাকস্থলীর কার্ডিয়াতে উন্মুক্ত হয়, তাহলে অন্ননালী হইতো, অন্ননালী বা ইসোফ্যাগাস হইতো। চর্বিত খাদ্য অন্ননালী পথে পাকস্থলীতে এসে কতক্ষণ অবস্থান করে? আগের বইয়ে ছিল 2 থেকে 6 ঘন্টা। প্রশ্নটা মেবি প্রিভিয়াস ইয়ারের বই থেকে নেওয়া। বর্তমান বইয়ে আছে 4 থেকে 9 ঘন্টা। বর্তমান আজমল স্যারে কিন্তু এটা নাই, এটা আছে, তো একটু খেয়াল রাখো। গ্যাস্ট্রিক গ্রন্থি কয় ধরনের কোষ নিয়ে গঠিত? 4। যদিও বর্তমান বইয়ে 6 ধরনের কোষের কথা লেখা আছে, কিন্তু সংখ্যাটা 4 দেওয়া আছে, তাই আমরা 4 আনসার করব। ওই যে ওমি আর্জেন্টিনা যা। নিচের কোনটি গ্যাস্ট্রিক জুসের উপাদান নয়? সো গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন থাকে, আচ্ছা ট্রিপসিন থাকে না, কারণ ট্রিপসিন অগ্নাশয়ে থাকে। পানি থাকে, আইএফ অফ ক্যাসেল, আচ্ছা আসলে আই মানে ইন্ট্রিনসিক, এফ মানে হচ্ছে ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ সবচেয়ে বেশি, একদম 99-এর ঘরে। সো এখন 99 দিয়ে 2টা আছে, সো আগে 4 পরে 5, সিরিয়ালি আসবে 4-5, 99.45%। পাকস্থলীতে রোগী নামক অভিক্ষেপ বের হয়েছে কোন স্তর থেকে? একটা কথা বলি, রোগী যে একটা ভাঁজ, তোমার পাকস্থলী যদি কেটে ফেলা হয় একদম ভেতরেই দেখা যাবে। সো এই ভাঁজটা ভেতরেই দেখা যাবে। মনে রাখবা পাকস্থলীর ভেতরের ভাঁজটা হচ্ছে রোগী, আর ক্ষুদ্রান্ত্রের এই ভেতরের ভাঁজটাকে বলা হয় ভিলাই। ওকে, তাহলে পাকস্থলীর বেলায় হচ্ছে রোগী, ক্ষুদ্রান্ত্রের বেলায় ভিলাই। তাহলে পাকস্থলীর বেলায় রোগী, ক্ষুদ্রান্ত্রের বেলায় কি ভিলাই। এবং এই দুটোই আসলে মিউকোসা স্তর থেকে, অর্থাৎ ভেতরের স্তর থেকে তৈরি হয়েছে। ভেতরের স্তরের ভাঁজকেই বলে। তাহলে পাকস্থলীর মিউকোসার ভাঁজ হচ্ছে রোগী,
ক্ষুদ্রান্ত্রের মিউকোসার ভাঁজ হচ্ছে এক বচনে ভিলাস, বহু বচনে কি, বহু বচনে ভিলাই, বহু বচনে ভিলাই। যকৃতের পর্দার নাম কি? গ্লিসারন ক্যাপসুল। আমি সুন্দর করে এটা পড়িয়ে দিয়েছি তোমাদেরকে। কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি? ডেফিনেটলি যকৃত, পড়াইছি। পিত্তরস ক্ষরিত হয় বলেছে, ডেফিনেটলি যকৃত। সাইনোসয়েডগুলো কোন ধরনের কোষ দিয়ে আবৃত? যকৃতের সাইনোসয়েডগুলো কোন ধরনের কোষ দিয়ে আবৃত? আচ্ছা, একটা ব্যাপার বলি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি পড়িয়েছিলাম এরকম লোবিউল, কেন্দ্রীয় শিরা, এগুলো ছিল হেপাটোসাইট। এই যে হেপাটোসাইটের মাঝখানে আছে কি, এই যে হেপাটোসাইটের মাঝখানে কি আছে? সাইনোসয়েড। এখন বলছে এই সাইনোসয়েডগুলো কোন ধরনের কোষ দিয়ে আবৃত? আসলে মনে রাখো, এই সাইনোসয়েডের মধ্যেই থাকে কাফ্ফার কোষ। এই জন্যই বলছে এই যে চারদিকে কাফ্ফার কোষ থাকে, এই জন্যই বলছে এই সাইনোসয়েডগুলো কোন ধরনের কোষ দিয়ে আবৃত? কাফ্ফার কোষ। আর একটু চালাক হলেই পারা যাইতো, আলফা, বিটা, গামা, ডেল্টা এগুলো তো অগ্নাশয়ের কোষ, যেহেতু যকৃত বলছে তাহলে এই তিনটা তো আগেই হবে না, সো আনসার হবে আসলে কাফ্ফার কোষ। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের কোন অঙ্গে প্যানেথ কোষ পাওয়া যায়? সো আমরা বলেছিলাম ব্রাশ পাগলি, এই ব্রাশ পাগলির পি মানে হচ্ছে প্যানেথ, ব্রাশ পাগলির পি মানে হচ্ছে প্যানেথ। সো এই ব্রাশ পাগলি কোথায় পাওয়া যায়? অন্ত্রে। তো লক্ষ্য করো এখানে এসটা কিন্তু এই যে অন্ত্র থেকে বেরিয়ে আসছে, সো সঠিক আনসার হচ্ছে কি এস। আর কিন্তু অগ্নাশয় এগুলো কিন্তু না। উদ্দীপকের আর চিহ্নিত অংশ হতে কোনটি নিঃসৃত হয় না? সো আর চিহ্নিত অংশ কোনটা? আর চিহ্নিত অংশ কিন্তু অগ্নাশয়। তো কি বলা হয়েছে? অগ্নাশয় হতে কোনটি নিঃসৃত হয় না? সো ডেফিনেটলি রেনিন নিঃসৃত হয় না, কারণ রেনিন পাকস্থলী থেকে নিঃসৃত হয়। বহুভুজাকার কোষ কোথায় দেখা যায়? যকৃতে, কারণ এই যে যকৃতের এটা হচ্ছে লোবিউল ছিল, মাঝখানে কেন্দ্রীয় শিরা, আর এই যে কোষগুলো কিন্তু আমি এভাবে এঁকেছিলাম, এই যে বহুভুজাকার কোষ, যেমন যে কোষে এরকম দুইটা নিউক্লিয়াস থাকে বা একটা নিউক্লিয়াসও থাকতে পারে, সো যকৃতে। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে একটা লোবিউল, এই পুরো জিনিসটা একটা লোবিউল, এবং মাঝখানে এই ফাঁকা জায়গাটা আসলে হচ্ছে কেন্দ্রীয় শিরা। এবং কি বলেছে দেখো, এ চিহ্নিত অংশ, আসলে যদি তোমরা একটু খেয়াল করো, এ চিহ্নিত অংশ কিন্তু একটা ফাঁকা জায়গার মধ্যে টান দিয়েছে, বুঝতে পারছো কিনা? যেহেতু ফাঁকা জায়গা তাই হবে সাইনোসয়েড। যদি ফাঁকা জায়গাটাতে না হয়ে, এটা ফাঁকা জায়গায় না হয়ে যদি কোষের মধ্যে টান দিত তাহলে হেপাটিক কোষ আনসার হইতো, যেহেতু ফাঁকা জায়গায় টান দিয়েছে সাইনোসয়েড হবে সঠিক আনসার। উপরের চিত্রে আছে, সো উপরের চিত্রে লোবিউল আছে, মাঝখানে কেন্দ্রীয় শিরা আছে, কিন্তু এটা নাই কারণ এটা তো অগ্নাশয়, সো সঠিক আনসার হচ্ছে 1 এবং 2। ওকে, নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। মানুষের উদর গহ্বরে বাঁকানো থলির মতো, সো উদর মানে পেট আর বাঁকানো থলি তাহলে পাকস্থলী। আমি শিখাইছিলাম যে পেটের মধ্যে বাঁকানো থলি বললে কি হবে? পাকস্থলী, যা খাদ্য পরিপাকে নিয়োজিত। এখন বলেছে উদ্দীপকের অঙ্গটিতে কোন ধরনের কোষ থাকে? সো আমরা সবাই জানি পাকস্থলীতে প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ থাকে, যার কাজ হলো HCl ক্ষরণ করা। উদ্দীপকের অঙ্গটি কোন খাদ্য পরিপাক করে? আমরা জানি যে এখানে শর্করা খাবার পরিপাক হয় না, সো 1 এবং 3 হচ্ছে সঠিক আনসার। ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে? ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। সো অনেকেই বৃক্ক দেওয়া থাকলে সেটাই আনসার করে, কারণ ইউরিয়া হচ্ছে মূত্রের উপাদান আর মূত্র তৈরি করে বৃক্ক, তাই সবাই বৃক্ক দাগায়, বাট ইউরিয়া তৈরি হয় প্রধানত কিন্তু যকৃতে। বৃক্কেও হয়, ইভেন মস্তিষ্কেও কিন্তু ইউরিয়া তৈরি হয়, বাট খুবই সামান্য পরিমাণে। ইউরিয়ার প্রধান অঙ্গ হচ্ছে যকৃতে, এবং চক্রটার নাম কিন্তু ভয়াবহ ইম্পর্টেন্ট। চক্র বললে হবে অর্নিথিন চক্র, আর যদি বলে প্রক্রিয়া তাহলে হবে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। আমি পড়িয়েছি, আমি আর লেখাচ্ছি না, তারপর লেখাই। ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। সো সিকাম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ নয়। তাহলে ক্ষুদ্রান্ত্রের অংশ কি কি? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এবং এই ইলিয়াম বানান কিন্তু ILEUM, ই মনে রাখবা, ই পেঁচানো আমার ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম তার বানানে ই থাকবে, কিন্তু আমার একটা হাড্ডির নাম কিন্তু ইলিয়াম, ওই যে ইলিয়াম ইসিয়াম পিউবিস, সেই হাড্ডি বানানের যে ইলিয়াম তার বানান কিন্তু আই। এই আই দিয়ে যেটা সেটা কিন্তু অস্থি, আর ই দিয়ে যেটা ই পেঁচানো, তাহলে ক্ষুদ্রান্ত্রও পেঁচানো, সেটা পেঁচানো জায়গায় থাকবে, ভুল করো না। গবলেট কোষ কোথায় পাওয়া যায়? গবলেট কোষ আসলে মনে রাখবা, গবলেট কোষ যত নিচে তত বেশি,
অর্থাৎ গবলেট কোষ মূলত ক্ষুদ্রান্ত্রেও পাওয়া যায়, বৃহদান্ত্রেও পাওয়া যায়, কিন্তু ক্ষুদ্রান্ত্রের চেয়ে বৃহদান্ত্র বেশি পাওয়া যায়। এখানে যেহেতু অপশনে ক্ষুদ্রান্ত্র নাই, এখানে বৃহদান্ত্র হবে আনসার। যত নিচে তত বেশি থাকবে। মানবদেহের পাকস্থলীর অন্তর্গঠনে মিউকোসা স্তরে রোগী থাকে, আমরা জানি। এই স্তরে আবার গ্যাস্ট্রিক গ্রন্থিও থাকে, এটাও জানি। এইসব গ্রন্থি হতে এনজাইম মিউকাসের পাশাপাশি এক ধরনের অজৈব অ্যাসিডও খরিত হয়। গুড, ভালো কথা। অজৈব অ্যাসিড বলতে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথাই বলছে। প্রশ্ন হলো উদ্দীপকে বর্ণিত অংশ হতে খরিত এনজাইম কি, অর্থাৎ পাকস্থলী হতে খরিত এনজাইম কি? পাকস্থলীতে খরিত এনজাইম হচ্ছে পাজি, সো পেপসিন হচ্ছে সঠিক আনসার। এই অজৈব বস্তুটির কাজ কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো সে অ্যাসিডিক মাধ্যম দেয়, পেপসিনোজেনকে সক্রিয় করে এবং অবশ্যই ব্যাকটেরিয়া ধ্বংস করে। সো তিনটাই সঠিক আনসার। কোন তথ্যটি সঠিক নয়, মানে ভুল তথ্য? মিউকাস কোষ থেকে মিউসিন সঠিক, পেপটিক কোষ থেকে পেপসিন, এই যে পেপ সঠিক, প্যারাইটাল কোষ থেকে এসসিএল সঠিক, আর্জেন্টিনা হচ্ছে সেরা, কিন্তু এখানে রেনিন আছে, সো এটা হচ্ছে ভুল। তার মানে এই অনুযায়ী, এই প্রশ্ন অনুযায়ী এটাই সঠিক, কারণ ওটা ভুল। উইরসাং নালী অগ্নাশয়, আমরা ভালো করে পড়েছি। উইরসাং অগ্নাশয়। অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটি? অগ্নাশয় রসে তো অনেক এনজাইম থাকে, এর মধ্যে কোনটা বিদ্যমান চিন্তার বিষয়। সো পাজি, প তো পাকস্থলী, রেনিন এটাও পাকস্থলী। এখন ট্রিপসিন আর জিলাটিনেজ, এই যে পাজির জি এটাও পাকস্থলী, তাহলে ট্রিপসিন হচ্ছে অগ্নাশয়। বৃহদান্ত্রের অংশ সিকাম কোলন মলাশয়, সিকাম কোলন মলাশয়, সিকাম কোলন মতে মলাশয়, ওকে, সিকাম দিয়ে হয়। মানবদেহের ল্যাবরেটরি হচ্ছে যকৃত। এখন যদি প্রশ্ন করে মাস্টার কেমিস্ট কোনটা, তাহলে মনে রাখবা মাস্টার কেমিস্ট হচ্ছে বৃক্ক। অর্গানিক ল্যাবরেটরি হচ্ছে যকৃত, মাস্টার কেমিস্ট বললে হবে বৃক্ক। যকৃত নালী পিত্তনালীর সাথে মিলিত হয়ে একটা অভিন্ন পিত্তনালী হয়। এই অভিন্ন নালী ভ্যাটার অফ অ্যাম্পুলা দিয়ে কোথায় উন্মুক্ত হয়? ডিওডানামে, আমরা পড়াইছি। যকৃতের কোন খণ্ডাংশের নিচে? পড়াইছি। ডান খণ্ড সবচেয়ে বড়, এই খণ্ডটা সবচেয়ে বড়, এর নিচেই গল ব্লাডার থাকে। গল ব্লাডার মানে কি? পিত্তথলি। গল ব্লাডার মানে কি? পিত্তথলি। প্রাপ্তবয়স্ক নারীদের যকৃতের ওজন কত? নর্মালি যকৃতের ওজন হচ্ছে 1.5 থেকে 2 কেজি, 1.5 থেকে 2 কেজি। এখন প্রাপ্তবয়স্ক যেহেতু নারীদের কথা বলেছে, সো একটু কম হবে, এই যে এইটা হবে 1.2 থেকে 1.4 কেজি। যকৃত দেহের ওজনের প্রায় কত পার্সেন্ট? মুখস্থ করে ফেলবা, 3 থেকে 5%। পিত্তরসের পিএইচ এর মান কত? পিত্তরসের পিএইচ এর মান হচ্ছে 8-এরও বেশি, অনেক ক্ষারীয়, 8-এর বেশি, 8 থেকে 8.6। কোনটি মিশ্র গ্রন্থি নয়? মিশ্র গ্রন্থির নামের শেষে শয় থাকে। কি থাকে? শয় থাকে, তাহলে এটা মিশ্র গ্রন্থি নয়। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও। সবচেয়ে বড় গ্রন্থি অর্থাৎ যকৃত, মিশ্র গ্রন্থি অর্থাৎ অগ্নাশয়ে বোঝাচ্ছে, কারণ পরিপাকে শুক্রাশয় ডিম্বাশয় নাই। কিউ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সো কিউ যদি হয় অগ্নাশয়, তাহলে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে, এটা ভুল। পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত, দেখছি। এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি, দেখছি। ইমালসিফিকেশনে সহযোগিতা করে, ইমালসিফিকেশন করে কিন্তু পিত্ত লবণ, সো যকৃতের কাজ। পিটুইটারি দ্বারা নিয়ন্ত্রিত কখনোই এটা না, সো এখানে এটাও ভুল। এটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি, কারণ এই অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, সো এটা একটি অন্তঃক্ষরা গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থির মিউকাস নিঃসরণকারী কোষ কোনটি? একদম স্পষ্ট, ওই ব্রাশ পাগলি পড়ার সময় আমরা পড়াইছিলাম যে গবলেট কোষ। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও। সো এটা কার প্রস্তুত? একটা জিনিস দেখো, এই যে ভেতরের লেয়ার মিউকোসা, সে কিন্তু এরকম ভাঁজ খাইছে অনেক বেশি, সো এই ভাঁজটাকেই বলা হয় ভিলাস। তাহলে দেখেই মনে হচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের প্রস্তুচ্ছেদ। নিচের কোনটি ইউ আকৃতির? ইউ আকৃতির হচ্ছে আসলে কি? ডিওডানাম হচ্ছে ইউ আকৃতির, কিন্তু এখানে তো ডিওডানাম নাই, তাহলে এখন কি হবে? জেজুনাম হবে, সিকাম হবে, ইলিয়াম হবে, না কোলন হবে? সিকাম প্রথমেই বাদ, সিকাম হবে না। এখন কোলন, জেজুনাম এবং ইলিয়াম। লক্ষ্য করো কোলনটা কিন্তু এরকম, কোলনটার 4টা অংশ, উঠলো, বাঁক খেলো, নিচে নামলো, তারপর এই হলো। এখন জেজুনাম তো
পুরোটাই যদি ধরি, জেজুনাম তো এরকম পেঁচানো, তাহলে এর তো অনেকগুলো ইউ আছে। হ্যাঁ, ইলিয়ামও তো এরকম অনেকগুলো পেঁচানো, তাহলে অনেকগুলো ইউ আছে। তাহলে এখন যদি চিন্তা করি কোলনের এই দুটো তো লাগেনি, তাহলে এই বিষয়টাকেই কিন্তু আমরা কি বলতে পারি, এই বিষয়টাকে আমরা ইউ এর মতো বলতে পারি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে সঠিক আনসার হচ্ছে কোলন। তাহলে জেজুনাম ইলিয়াম কেন নয়, কারণ তারা ইউ এর মতো, কিন্তু তারা তো শুধু এতটুকু না, আরো পেঁচানো পেঁচানো পেঁচানো। কোলন হচ্ছে সঠিক আনসার। বৃহদন্ত্রে কত ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে? একদম মুখস্থ করে ফেলবা, 500। মিথজীবী মানে কি? এরা আমাদের উপকার করে। কি উপকার করে? আমাদের ভিটামিন দেয়, বিনিময়ে আমরা তাদেরকে আশ্রয় দিই। সো মিথজীবী। বৃহদন্ত্রের পরিপাক বর্জ্যে অবস্থিত পানির কত ভাগ শোষিত হয়? এটাও মুখস্থ করে ফেলবা, 70 থেকে 80% শোষিত হয়। তাহলে এখন যদি প্রশ্ন করে পানি সবচেয়ে বেশি কোথায় শোষিত হয়, সো মনে রাখবা পানি সবচেয়ে বেশি শোষিত হয় ক্ষুদ্রান্ত্রে। পানি সবচেয়ে বেশি, শোষণ তো এখনো পড়ি নাই, সবচেয়ে বেশি শোষিত হয় কোথায়? ক্ষুদ্রান্ত্রে। আর যতটুকু পানি বৃহদান্ত্রে আসে, সেই বৃহদান্ত্রে যতটুকু আসে তার 70 থেকে 80% শোষণ হয়। তো 70 থেকে 80 দেখে ভাইবো না যে বৃহদান্ত্রে সবচেয়ে বেশি শোষণ হয়, বুঝছো? এখানেই সবচেয়ে বেশি হয়, যতটুকু বৃহদান্ত্রে আসে তার 70 থেকে 80% বৃহদান্ত্রে শোষিত হয়। আচ্ছা, নিচের কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক? অ্যামাইলো মানে শর্করা বোঝায়, আর লাইটিক মানে ভাঙ্গা। তাহলে অ্যামাইলোলাইটিক মানে শর্করা ভাঙ্গন বা বিশ্লেষণকারী এনজাইম। সো ডেফিনেটলি মল্টেস। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? টায়ালিন আর মল্টেস। মুখে সুক্রেজ এনজাইম সুক্রোজকে ভেঙে কি করে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। কই, এগুলো আমরা সুন্দর করে পড়াইছি। শর্করা জাতীয় খাদ্য বিপাক ও শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন। আচ্ছা, মনে রাখো শর্করা, তাহলে শর্করার সাথে ইনসুলিন রিলেটেড, আর যে গ্লুকো এটা রিলেটেড, তাহলে 1 এবং 2 হবে। আর থাইরক্সিন পাশে লেখো, এটি লিপিড ও প্রোটিন নিয়ন্ত্রণকারী হরমোন। জটিল শর্করাকে মল্টোজ করে কে? টায়ালিন করবে, টায়ালিন পড়াইছি। উল্লিখিত বিক্রিয়াটির জটিল শর্করা স্টার্চ হলে সরল শর্করা কি? আচ্ছা, জটিল শর্করা যদি স্টার্চ হয় তাহলে সরল শর্করা কি? প্রথম কথা, পেপটন তো একটা প্রোটিন জাতীয় পদার্থ, এখন পেপটন তো হবেই না। তোমার মনে হচ্ছে আল্লাহ এগুলো তো আমি একটাও শুনি নাই, শোনো, এটা তো হবে না 100% শিওর। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2। মনে রাখো মল্টোট্রায়োজ ডেক্সট্রিন হবে, বাট এগুলো কিন্তু আসলে ইলাবোরেটলি তোমাদের বইয়ে আলোচনা করা নাই, কোনো এক লাইনে জাস্ট দেওয়া আছে, মনে রাখো। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? আমিষ পরিপাককারী এনজাইম যে কোলাজেন থেকে কোলাজিনেস, এই দুইটা তো শর্করা, এটা তো লাইপেজ লিপিড। সো এখানে কোলাজিনেস হচ্ছে আনসার। আবার বলছে কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? ট্রিপসিন। সব পড়ানো হয়ে গেছে। প্যারাকেসিনকে পেপটন করে কে? বলছিলাম পেপ করবে কে? পেপসিন। উদ্দীপকের বিক্রিয়াটি কোন রসের মাধ্যমে ঘটে? কোন বিক্রিয়াটি? এইটি। তাহলে কোন রসের মাধ্যমে ঘটে? যেহেতু পেপসিন, তাহলে পেপসিন কোন রস ভাইয়া? পাকস্থলীর গ্যাস্ট্রিক রস। আচ্ছা, দুধের প্রোটিনকে পানির সাথে মিলে প্যারাকেসিন করছে কে? রেনিন। আর প্যারাকেসিনকে পেপটন করছে কে? পেপটন তো করে পেপসিন। আচ্ছা, প্রশ্ন কইছে কি এ চিহ্নিত স্থানে ক্রিয়াশীল যে এনজাইম এটি কোন কোষ থেকে হয়? অর্থাৎ এই পেপসিন খরিত হয় কোন কোষ থেকে? পেপসিন তো এনজাইম, জাইম, তাহলে জাইম দিয়ে যে জাইমোজেনিক কোষ থেকে। নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম? সো প্রোটিন পরিপাককারী এনজাইম কাইমোট্রিপসিন, কিন্তু এটা তো না, লিপিড আছে, ওটা বাদ। অ্যামাইলেজ, তাহলে এটাও বাদ। লিপিড বাদ, তাহলে এটা হচ্ছে আনসার। দুধের আমিষকে বলা হয় কেসিন। দুধের আমিষকে বলা হয় কেসিন, আর কেসিনকে প্যারাকেসিন করে হচ্ছে রেনিন, এটা এনজাইম। প্রোটিন পরিপাকে অংশ নেয় কোনটি? পেপসিন, কার্বক্সিপেপটাইডেজ, পেপটন, পেপ, তাহলে এটা না, তাহলে 1 এবং 3। আবার একই কথা বারবার, কেসিনকে প্যারাকেসিন করে কে? রেনিন। বি অংশ ভাঙলে পাওয়া যায়, আচ্ছা বি অংশ কি? প্যারাকেসিন। এটাকে ভাঙলে পাওয়া যায় পেপটন, ওই যে একটু আগে পড়ছো না, পেপটন বানায় কে? পেপসিন। তাহলে ওটাকে ভাঙলে পাওয়া যায় পেপটন। ওকে, কি বুঝছো ঝড়ের বেগে যাচ্ছি তাই না, কারণ এগুলো পড়াইছি। নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী? সো অম্লীয় পরিবেশ মানে পাকস্থলীতে যেটা কাজ করে, পেপসিন।
জিলাটিনেজের পরিপাক স্থল কোথায়? পাজি, পাজি, জিতে জিলাটিনেজ, পাজি পাকস্থলী। কেসিন কোন ধরনের উপাদান? ডেফিনেটলি দুধের প্রোটিন হচ্ছে কেসিন। কোন এনজাইম যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে ভাঙে? ইলাস্টিনকে ভাঙে ইলাস্টেজ। এর চেয়ে সহজ কিছু আছে? লাইপোলাইটিক মানে লিপিড পরিপাককারী এনজাইম। লিপিড পরিপাককারী এনজাইমের শেষে লাইপেজ থাকে আর লেসিথিন একটা ফসফোলিপিড, সো লেসিথিনেজ। স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে অংশ নেয়। স্নেহ মানে লিপিড, তাহলে লেসিথিনেজ, লাইপেজ, কিন্তু কোলাজেন তো প্রোটিন, তাহলে 1 এবং 2 সঠিক আনসার, তাহলে এটা না। স্নেহ কণা লাইপেজের সাহায্যে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়। সো পি এবং কিউ ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, কিন্তু এটা মুখে হয় না, এটা অন্য নালীতে হয় না, বৃহদান্ত্রে হয় না, তাহলে এটা ক্ষুদ্রান্ত্রে হয়। ওখানে তো পরিপাকই হয় না, আর মুখেতে শুধু শর্করা। উদ্দীপকের বিক্রিয়ার ফলাফল কি? অর্থাৎ পি আর কিউ কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল 1 উত্তর, ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড 3 উত্তর। প্রশ্ন হচ্ছে মনোগ্লিসারাইড কি ভাইয়া? আসলে যেটা লিপিড, ব্যাপারটা এভাবে চিন্তা করো, যেটা লিপিড তাকে ভাঙলে তো পাই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। সো মনে করো একটা গ্লিসারলে আসলে 3টা কার্বন থাকে, তো আমি আর স্ট্রাকচার দিলাম না, 3টা কার্বন, প্রত্যেকটার সাথে থাকে ফ্যাটি অ্যাসিড। তো যেহেতু গ্লিসারল একটার সাথে 3টা ফ্যাটি অ্যাসিড, তাই এই পুরোটাকে বলা হয় ট্রাই গ্লিসারাইড। ট্রাই মানে 3টা ফ্যাটি অ্যাসিড সাথে গ্লিসারাইড। এখন চিন্তা করো তো, এই যে ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে স্নেহ, ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে কি? স্নেহ। এখন এই ট্রাইগ্লিসারাইডটাকে যদি আমি ভেঙে ফেলে যদি 2টা ফ্যাটি অ্যাসিডকে বের করে দেই, তাহলে এখানে একটা ফ্যাটি অ্যাসিড থাকলো, তাহলে এবার এটার নাম হবে মনোগ্লিসারাইড। তাহলে মনোগ্লিসারাইড সাথে কি আমরা কি পেলাম? ফ্যাটি অ্যাসিড। তার মানে ফ্যাটি অ্যাসিডের সাথে আমরা মনোগ্লিসারাইড পাবো, কিন্তু কোলেস্টেরল তো এখানে কোনোভাবেই পাবো না। আচ্ছা, কোনো কারণে যদি এমন হতো একটা ফ্যাটি অ্যাসিড বের হয়েছে একটা, তাহলে এখানে 2টা ফ্যাটি অ্যাসিড থাকবে, তাহলে এর নাম হয়ে যাইতো ডাইগ্লিসারাইড। বুঝতে পেরেছো? এই হচ্ছে আসলে ব্যাপার। তো এখানে 1 এবং 3 হচ্ছে সঠিক আনসার। লিপিড এর সাহায্যে কি দিলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়? লাইপেজ, লিপিড ভাঙার এনজাইম। স্নেহ পরিপাকের সর্বশেষ উপাদান ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, সহজ। চর্বি পরিপাককারী এনজাইম কোনটি? চর্বি পরিপাক হয় কি? লাইপেজ, ফসফোলাইপেজ। এখানেও লাইপেজ আছে, কিন্তু নিউক্লিওটাইড, এটা তো হবে না, তাহলে এটা। এক্স লাইপেজ, তাহলে এটা স্নেহ, এটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। কি বলছে? এক্স কোন এনজাইম? হাই, এক্স কোন এনজাইমকে নির্দেশ করে? এনজাইম তো লাইপেজ, তাহলে হবে এক্স কোন খাদ্যকে নির্দেশ করে? তাহলে এক্স হচ্ছে লিপিড। আর ওয়াইজেড কি? ওয়াইজেড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ওকে। কোনটি লাইপেজ এনজাইম নয়? লাইপেজ কোলেস্টেরল অ্যাস্ট্রোলাইপেজ, তাহলে এটা নয়, এরকম কিছু আমরা পড়ি নাই। স্নেহ পরিপাক ঘটে কোনটির প্রভাবে? পাকস্থলীতে স্নেহ পরিপাক ঘটে কোনটির প্রভাবে? এই যে গ্যাস্ট্রো আছে, গ্যাস্ট্রিক লাইপেজ। কোনটি আহারের পর কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হয়? সহজ কথা, খনিজ লবণ পরিপাক হয় না। সো যেটা পরিপাক হয় না সেটা সরাসরি শোষিত হয়। সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়? মনে রাখবা জেজুনাম। একটা জিনিস মনে রাখবা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এই যে আমরা সবচেয়ে বেশি কি খাই? ভাত। এই ভাত জাতীয় খাবার ভেঙে সবার শেষে মানে যা হয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, সবার শেষে না জ থাকে, এই জতে জেজুনাম ভাববা। তো জেজুনামই সবচেয়ে বেশি খাবার শোষণ হয়। সেম কথা, ওয়াই অ্যান্ড জেড কোথায় শোষিত হয়? আচ্ছা, ওয়াই কি? ওয়াই হচ্ছে ফ্যাটি অ্যাসিড, জেড কি? গ্লিসারল। তো আমরা তো এখনো শোষণ ব্যাপারটা পড়ি নাই, হালকা একটা ধারণা দেই। মনে রাখবা, লতে লিপিড, লতে লসিকা। তাহলে আমরা যত খাবার খাই এর মধ্যে লতে লিপিড, লতে লসিকা। বিশেষ করে বড় বড় লিপিড তারা লসিকায় শোষণ হয়। তো এখানে যেহেতু লিপিডের ব্যাপার বলছে, তাহলে এখানে লসিকাই সঠিক আনসার। নর্মালি খাবার শোষণ হয়ে 2 জায়গায় যায়, একটা হচ্ছে রক্তে যায় আর একটা হচ্ছে লসিকায় যায়। একটা রক্তে যায় আর একটা লসিকায় যায়। সো লতে লিপিড, লতে লসিকায় যায়, এক্স খাবার অতিরিক্ত গ্রহণ করলে, এক্স কি? এক্স হচ্ছে চর্বি। চর্বি যদি অতিরিক্ত গ্রহণ করি তাহলে হৃদযন্ত্রে কোন রোগ হবে? সো হৃদযন্ত্রে আসলে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর 3টাই হবে, কিন্তু বলছে কোন রোগ হবে না।
স্ট্রোক, কারণ এটা মস্তিষ্কে হয়। যদি অনেকেই বলে আমার হার্ট স্ট্রোক করেছে, আমার ব্রেইন অ্যাটাক করেছে, সো আসলে হার্ট স্ট্রোক হয় না, স্ট্রোক মানে এটা মস্তিষ্কে ঘটে। কাইলোমাইক্রন কোন প্রক্রিয়ায় শোষিত হয়? ভেরি গুড। সো কাইলোমাইক্রন এটা হচ্ছে শোষণ বলে যে টপিক, যেটা আমরা এখনো পড়াইনি আর কি, এটা আলাদা একটা ভিডিও করব। ওকে, সো একসাথে দেওয়ার কথা, বাট এখানে হিউজ একটা টাইম লাগছে। তো যখন আমরা এই লিপিড শোষণটা পড়বো তখন দেখব কাইলোমাইক্রন এটা একটা লিপোপ্রোটিন। এই কাইলোমাইক্রন কোষের মধ্যে থাকে। তো যখন সে কোষ থেকে বের হয়ে লসিকায় আসে, যেহেতু কোষ থেকে বের হয়, সাইট মানে ভাইয়া কোষ, এক্সো মানে হচ্ছে বেরিয়ে আসা, আর সিস মানে প্রক্রিয়া, তাহলে যে প্রক্রিয়ায় কোষ থেকে বেরিয়ে আসে তার নাম এক্সোসাইটোসিস। সো এটা হচ্ছে আনসার। ভিলাইয়ের শোষণ তলের ক্ষেত্রফল কত? সো এটা একদম মুখস্থ করে ফেলবা, 10 বর্গমিটার। শোষণ টপিকে এটা আমরা পড়াবো, শোষণ টপিকে। মানবদেহের কোন গ্রন্থিতে কাফ্ফার কোষ পাওয়া যায়? যকৃত কাফ্ফার কোষ, এটা কিন্তু ভিভিআই টপিক একটা, কাফ্ফার কোষ যকৃতে পাওয়া যায়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পিত্ত লবণের কাজ কি? সুন্দর করে পড়াইছি। পিত্ত লবণ লাইপেজকে সক্রিয় করে এবং এটি পেরিস্টালসিস বাড়ায়, অর্থাৎ পেশির কাজে হেল্প করে, দুটোই সঠিক। ওকে, এখন এই পিত্ত লবণ কি করে? চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণে সহায়তা করে। ওই যে বললাম আমরা শোষণ পড়ি নাই, একটা জিনিস মনে রাখবা, পিত্ত লবণের সাথে লিপিড জাতীয় সবগুলো জিনিসেরই পরিপাক, শোষণ, সবকিছু মানে লিপিডের পরিপাক, লিপিডের শোষণ, সবকিছুতেই এই পিত্ত লবণের দরকার আছে। তাহলে এখানে তিনটাই হচ্ছে কারেক্ট, তিনটাই হচ্ছে কারেক্ট। পিত্ত রসের কাজ কি? আসলে এখানে একটা জিনিস প্রশ্নের সাথে অপশনের খুব মিল নাই। আসলে পিত্ত রসে যদি বলতো কি থাকে, তাহলে সোডিয়াম টরোকোলেট, গ্লাইকোকোলেট, সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেট কেমন কেমন লাগছে না? আসলে প্রশ্নের সাথে তো মিল নাই। যদি বলতো পিত্ত লবণ কোনটি, তাহলে উত্তর হইতে 1, 2। এখন যদি বলে পিত্তরসে কোনটা থাকে, তাহলে বাইকার্বনেট, এটার কারণে কিন্তু পিত্তরস ক্ষারীয় হয়, তাহলে তিনটাই থাকে। সো এটা আসলে প্রশ্ন ভুল হয়ে গেছে। সো এটা আল্লাহ, এটার কি হয়েছে? কোনো সমস্যা? ওকে, চার্জ দিতে পারবো না, তুমি চেঁচাইও না। তাহলে কি বললাম? এই প্রশ্ন ভুল। যদি বলে পিত্তরসের উপাদান, তাহলে তিনটাই রাইট। যদি বলে পিত্ত লবণ, তাহলে প্রথম দুইটা। ওকে, নিচের উদ্দীপকটা পড়ি। এ চিহ্নিত অঙ্গে উৎপন্ন হয়, এ চিহ্নিত অঙ্গ হচ্ছে যকৃত, তো যকৃতে উৎপন্ন হয় পিত্ত। বি চিহ্নিত অঙ্গে, বি চিহ্নিত কোনটা? বি হচ্ছে পাকস্থলী। ওকে ফাইন, পাকস্থলীতে আমিষ পরিপাককারী এনজাইম থাকে, ওই যে পাজি, রাইট। শর্করা পরিপাককারী থাকে না। সো যখনই আমি বুঝে গেলাম এটার না, তাহলে 1 আর 3 হচ্ছে সঠিক আনসার। যকৃত গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলে? গ্লাইকোজেন সঞ্চয় করছে, তার মানে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরি হচ্ছে। গ্লাইকোজেন গ্লুকোজ হয়, তার মানে গ্লাইকোজেন ভাঙছে, গ্লাইকোজেনোলাইসিস, জেনোলাইসিস, গ্লাইকোলাইসিস না কিন্তু। কোন হরমোন দ্বারা হয়? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হচ্ছে, গ্লুকোজ বাড়ছে, তাহলে এটা গ্লুকাগন হবে। গ্লুকোজ বাড়ছে, তাহলে এটা কি হবে? গ্লুকাগন হবে। গ্লুকোজ বাড়ছে, গ্লুকাগন হবে। এটার সাথে কার কানেকশন? ওকে ফাইন, চলে আসি। যকৃতে শর্করার সঞ্চিত রূপ কোনটি? শর্করা গ্লাইকোজেন আকারে সঞ্চিত হয়। অগ্নাশয়ের কোন কোষের ক্ষরণে গ্লুকোজের মাত্রা কমায়? সো গ্লুকোজের মাত্রা কমায় ইনসুলিন। আমরা পড়েছিলাম আলফা বিটা ডেল্টা গামা, GISP। তাহলে ইনসুলিন গ্লুকোজ কমায়, আর ইনসুলিন বিটা কোষ থেকে ক্ষরিত হয়। সো আনসার হচ্ছে বিটা। আলফা কোষ থেকে নিঃসৃত হরমোন কোনটি? আলফা গ্লুকাগন, কারণ আলফা বিটা GI। সো আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন। পিত্তরসের কাজ হলো ইমালসিফিকেশন, সক্রিয়করণ, পেরিস্টালসিস, তিনটাই রাইট। পেরিস্টালসিস মানে যে পেশির সংকোচন প্রসারণ বাড়িয়ে দেয়। ওকে, এবার বলেছে পি চিহ্নিত অংশটি, পি হচ্ছে পিত্তথলি। পিত্তথলি কি করে? আচ্ছা প্রযোজ্য, তাহলে এটা পিত্তথলি। ও সরি, কি বলছে? পি চিহ্নিত অংশটির ক্ষেত্রে প্রযোজ্য। পি তো অগ্নাশয়, তাহলে পি তো অগ্নাশয়, তাহলে এটা একটা মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি। কিউ হচ্ছে পিত্তথলি, যকৃত রস নিঃসৃত করে। ধরো পিত্তথলি লাইপেজ বহন করে, ধ্রুব
ভিটামিন, আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি বলি, এইটা তো হবেই না, পিত্তথলি তো আর লাইপেজ বহন করে না, কিন্তু পিত্তথলি যকৃতের রস জমা রাখে, পরে সেটা আবার নিঃসরণ করে, এটা রাইট। এবং এই পিত্ত রসে কি আছে, পিত্ত লবণ আছে, যেটা লিপিড দ্রব্য ভিটামিন শোষণে হেল্প করে, তাহলে 1 আর 2 হচ্ছে রাইট। ইনসুলিন নিঃসৃত হয় কোত্থেকে? ডেফিনেটলি অগ্নাশয়। অশর্করা থেকে শর্করা, এই যে অশর্করা থেকে শর্করা মানে নতুন ভাবে হলো, নিও ব্যাপারটা থাকবে, এই যে নিও ব্যাপারটা থাকবে। যকৃতের কাজ 9 কোনটি? আমরা 30টা কাজ পড়ছি। যকৃতের কাজ 9 কোনটি? যকৃতে কোনো এনজাইম কিন্তু নাই, তাহলে এটাই যকৃতের কাজ 9, আর এগুলো সবই যকৃতের কাজ, কারণ যকৃতে কোনো এরকম এনজাইম নাই। যকৃতে একটা এনজাইম আছে ক্যাটালেজ। কোন ধরনের খাদ্য বেশি ভক্ষণ করলে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়? ডেফিনেটলি ট্রাইগ্লিসারাইড, লিপিড। নিচের কোনটিতে এনজাইম থাকে না? পিত্তরসে এনজাইম নেই, পড়েছি, এটা মনে রাখবা। মানবদেহে অভ্যন্তরীণ স্থিতি বা ভারসাম্য রক্ষা করে যকৃত, প্রায় 5 শতাধিক কাজ করে সে। সো এতগুলো কাজের মাধ্যমে সে কি করে? এই ব্যালেন্স করে। যকৃত রক্ত সঞ্চয় করে বলছিলাম 1.5 লিটার মতো, মানে 1500 মতু থুতু যকৃতু মাথু, তাই না? 1500। বিভিন্ন মাত্রায় চিনি বহনকারী একমাত্র শিরা। সো একটা মজার বিষয় হলো, এটা যদি যকৃত হয়, এটা যদি তোমার পরিপাক নালী হয়, তুমি যাই খাবা সকল খাবার হেপাটিক পোর্টাল শিরা দিয়ে, পোর্টাল ভেইন দিয়ে যকৃতে যাবে। যকৃত তারপর অতিরিক্তগুলোকে জমা রাখবে, দেন নর্মাল জিনিসটা এরপরে চলে যাবে। তাহলে দেখো তো, এই পোর্টাল ভেইন বা পোর্টাল শিরা হচ্ছে একমাত্র শিরা যে বিভিন্ন মাত্রায় চিনি বহন করে। তুমি বেশি খেলে বেশি বহন করে, কম খেলে কম বহন করে। তবে যাই বহন করুক না কেন, যকৃতে আসার পর এরপর তো নর্মাল হয়ে যাবে, তার মানে এরপরে সকল রক্তনালী নর্মাল চিনি বহন করে, কিন্তু এটাই একমাত্র বিভিন্ন মাত্রায় বহন করে। সো আনসার হবে পোর্টাল ভেইন। ভেইন মানে কিন্তু শিরা। এবং কোন পোর্টাল শিরা? হেপাটিক পোর্টাল শিরা। ফুল ফর্ম হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন বা হেপাটিক পোর্টাল শিরা। কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? অর্নিথিন। মিশ্র গ্রন্থি হতে কোনটি নিঃসৃত হয়? আচ্ছা, মিশ্র গ্রন্থি আসলে কোনটা? মিশ্র গ্রন্থি অগ্নাশয়, আলফা বিটা ডেল্টা গামা, GISP। সো এস মানে সোমাটোস্ট্যাটিন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের কাজ। আচ্ছা, অনেকেই কিন্তু আগেরটাতে এরকম ভাবতে পারো যে যকৃতও তো একটা মিশ্র গ্রন্থি এক হিসেবে, তাহলে তো অ্যানজিওটেনসিনোজেনও কিন্তু আনসার হবে। বাট যকৃত যে মিশ্র গ্রন্থি, এই মিশ্র কথাটা ডিরেক্ট বইয়ে লেখা নাই, অগ্নাশয়ে আছে, তাই আমরা অগ্নাশয়কেই ধরবো। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ, একটু আগে বললাম ডেল্টা কোষ মানে সোমাটোস্ট্যাটিন, আর সে কি করে? তার উপরের দুইটা আলফা বিটাকে কন্ট্রোল করে। এক্স আর ওয়াই, এটা ঢাকা বোর্ডে একবার আসছিল, ওয়াই চিহ্নিত অংশটি কোন অঙ্গের সাথে আসলে যুক্ত? তো একটা জিনিস খেয়াল করো, এই যে ওয়াই চিহ্নিত অংশটি, এটি আসলে কার সাথে যুক্ত? দেখো, এইটা তো পাকস্থলী। এখন এই পাকস্থলীর সাইডে এরকম আসলে কোনো অংশ তো ভাবে নাই, বরং এই জায়গায় একটা ক্ষুদ্রান্ত্র আছে, যে ক্ষুদ্রান্ত্রের লেজটা কিন্তু প্লীহার সাথে যুক্ত। অগ্নাশয় তো এটা, ক্ষুদ্রান্ত্র নিচে, ফুসফুসও এটা না, পাকস্থলীতে থাকে না। সো এখানে আমরা আপাতত এখানে কোনো আসলে আনসার নাই। উদ্দীপকের এক্স চিহ্নিত অংশটির কাজ কি? এক্স চিহ্নিত অংশটি কোনটা আসলে? দেখি, এক্স চিহ্নিত অংশটি, আমরা তো এক্স চিহ্নিত অংশটি খুঁজেই পাইনি। এইটা না, একটা বইয়ে ছবিগুলো এরকম উপর নিচ করে আছে, তো এটা কোনোভাবেই ফুসফুস হবে না। ফুসফুস কি আর পাকস্থলীর পাশে থাকে? ক্ষুদ্রান্ত্র তো আরও নিচে, অগ্নাশয় তো এই জায়গায় থাকে, এই যে ডিওডানামের এইখানে, আর যকৃত তো এ পাশে থাকবে। তো এই প্রশ্ন আমরা একটু অ্যাভয়েড করি, দরকার নেই। এবার কি বলছে? বি হচ্ছে যকৃত। তো যকৃত কি করে? পূর্ণ বয়স্ক মানুষের আরবিসি সৃষ্টি করে না। আরবিসি মানে লোহিত কণিকা, ভ্রূণ অবস্থায় করে, তার মানে দেহ থেকে বিষ অপসারণ। বলছিলাম বিষ আর ব্যাকটেরিয়া অপসারণ। এ চিহ্নিত অঙ্গের বৈশিষ্ট্য, এ কি? এ হচ্ছে অগ্নাশয়। সো এর বৈশিষ্ট্য কি? চলো আমরা একটু দেখি। এর বৈশিষ্ট্য হচ্ছে অগ্নাশয়। সো অগ্নাশয়ে কিন্তু সাইনোসয়েড নাই, সাইনোসয়েড আছে যকৃতে, তাহলে বাকি দুইটা রাইট। উইটসাংনালি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, 2 এবং 3 সঠিক আনসার। অগ্নাশয় থেকে কি নিঃসৃত হয়? ভেরি গুড। অগ্নাশয় থেকে হরমোন, ইনসুলিন, এনজাইম কিন্তু ট্রিপসিন। সো 2 এবং 3 হচ্ছে সঠিক আনসার। গ্যাস্ট্রিন তো গ্যাস্ট্রো, পাকস্থলী হবে। মানবদেহের পরিপাকতন্ত্রে পাতার মতো গ্রন্থি, এই পাতার মতো মানে কিন্তু অগ্নাশয়, পাতার মতো মানে অগ্নাশয়। উল্লিখিত অঙ্গটির কাজ, গ্যাস্ট্রিক রস তো জীবনেও হবে না, তাহলে বাকি দুইটা না পড়লেও বোঝা যাচ্ছে হবে।
এ হচ্ছে যকৃত, তাহলে এ চিহ্নিত অঙ্গটি কয়টি খণ্ডে বিভক্ত? 4টি অসম্পূর্ণ খণ্ডে বিভক্ত। বি অংশ হতে নিঃসৃত রসে পাওয়া যায়, বি কি? বি হচ্ছে অগ্নাশয়। সো অগ্নাশয় থেকে কি পাওয়া যায়? অগ্নাশয়ে আমরা প্রাণরস, প্রাণরস মানে কিন্তু হরমোন, আর উৎসেচক মানে এনজাইম। সো এই দুইটা পাবো। রঞ্জক তো পিত্তরসে পাবো। সো আনসার হচ্ছে 2 এবং 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। সবচেয়ে বড় গ্রন্থি, এটা মনে হয় অলরেডি হয়ে গেছে, অনেকবার আসছিল। আচ্ছা, পি হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি যকৃত। এই যকৃত ভিটামিন সঞ্চয় করে, কারণ সবকিছুই সঞ্চয় করে, বিষ অপসারণ করে। 2, 3 এবং সঠিক, 2 এবং 3 সঠিক। এখন কথা হচ্ছে এনজাইম তৈরি করে, ক্যাটালেজ বলে একটা এনজাইম কিন্তু যকৃতে তৈরি হয়। তো এই কারণে আমরা 3টাই আনসার দিব। এটা আজমল স্যার একবার লেখাই ছিল। কিউ হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়, এটা কিন্তু একবার হয়ে গেছে, একটি অন্তঃক্ষরা গ্রন্থি। আলফা বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? ডেল্টা কোষের সোমাটোস্ট্যাটিন, পড়াইছি সুন্দর করে। অগ্নাশয়ের ক্ষরণের কত % বহিঃক্ষরা? সো মনে রাখবা বহিঃক্ষরাই সবচেয়ে বেশি, 90% বহিঃক্ষরা, 10% অন্তঃক্ষরা। তাহলে মনে রাখবা অগ্নাশয় মিশ্র গ্রন্থি, বাট মূলত এটি বহিঃক্ষরা গ্রন্থি, কারণ বহিঃক্ষরার সংখ্যাই সবচেয়ে বেশি। এটা মুখস্থ বিদ্যা, মনে রাখবা। পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি? তোমাদেরকে বলেছিলাম সিক্রেটিন হলো অ্যাসিড বিরোধী হরমোন। সো যে অ্যাসিড বিরোধী হরমোন, সে অ্যাসিড অর্থাৎ গ্যাস্ট্রিক রস ক্ষরণকে বন্ধ করে দিবে। সো এ হচ্ছে সঠিক উত্তর। কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়? সো দেখো, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড মানে যে গ্যাস্ট্রিককে বাধা দেয়, তো তার নামে কিন্তু গ্যাস্ট্রো ব্যাপারটা থাকবে। সোমাটোস্ট্যাটিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে, জানি, ডেল্টা কোষ থেকে। সিক্রেটিন গ্যাস্ট্রিক রস বন্ধ করে ডেফিনেটলি, এবং আলটিমেটলি আমরা জানি অগ্নাশয় রস ক্ষরণও নিয়ন্ত্রণ করে। এবং এটা ক্ষরিত হয় কোত্থেকে? ডিওডেনামের মিউকোসা থেকে। সব 3টাই কিন্তু সঠিক আনসার। এখানে ওয়াই হচ্ছে পিত্তথলি, তাহলে ওয়াই এর কার্যাবলী প্রভাবিত হয় কোন হরমোন দ্বারা? পিত্তথলি, কোলেসিস্ট মানে পিত্তথলি, আমরা সকলেই পড়েছি। ওয়াই এর মধ্যে সঞ্চিত তরলের উপাদান, আচ্ছা, পিত্তরসে বাইকার্বনেট তো থাকবেই, সোডিয়াম, টরোকোলেট থাকবে, কোলেস্টেরল, কোলে মানে পিত্ত। সো 3টাই রাইট। পরিপাকে সাহায্যকারী হরমোন কোনটি? আচ্ছা, এখানে কিন্তু বলেছে পরিপাকে সাহায্যকারী হরমোন, ডেফিনেটলি সিক্রেটিন, কারণ সে অগ্নাশয় রস এবং পিত্তরস নিঃসরণে ভূমিকা রাখে। ওকে ফাইন। এখানে এক্স চিহ্নিত স্তর হতে নিঃসৃত এনজাইম, এটা আসলে একটা ক্ষুদ্রান্ত্রের ছবি, কারণ এই যে ভাসটার নাম ভিলাস। তাহলে ক্ষুদ্রান্ত্রের এই মিউকোসা লেয়ার থেকে কোন এনজাইম ক্ষরণ হয়? প্রথম কথা, ক্ষুদ্রান্ত্র বলেছে, তাহলে পেপসিন হবে না, কারণ এটা পাকস্থলী। এখন ক্ষুদ্রান্ত্রে কিন্তু অ্যামাইলেজও আছে, লাইপেজও আছে। ট্রিপসিন কিন্তু অগ্নাশয়। ক্ষুদ্রান্ত্রে কিন্তু অ্যামাইলেজও আছে, আন্ত্রিক অ্যামাইলেজ, আন্ত্রিক লাইপেজ দুটোই আছে। এখন আমি জানি না টিচার এটা কোনটা আনসার নিয়েছেন, এটা ওনার মর্জি আর কি। কোন হরমোন পাকস্থলী রস ক্ষরণ? পাকস্থলী মানে গ্যাস্ট্রিন। পিত্তথলির সংকোচন ঘটায়, পিত্তথলির সবকিছুই হলো কোলেসিস্ট, পিত্তথলি সংকোচন করে পিত্তরস নিঃসরণ করে। কোনটি হরমোন ধ্বংস করে? যকৃত, বলেছিলাম। কোনটি দ্রুত, কোনটি ধীরে? 6টা থাকলে দ্রুত, বাকিগুলো ধীরে। অ্যান্টারোকাইনেজের প্রভাবে কোনটি সক্রিয় হয়? দেখো, অ্যান্টারোকাইনেজ সুন্দর করে আমরা বলে দিয়েছি, ট্রিপসিন, অ্যান্টারোকাইনেজ, একটা ট্রিকও বলছিলাম, এন্ট্রি। মুখ গহ্বরে খাদ্যের উপস্থিতি পাকস্থলীকে জানান দেয় কে? সো পাকস্থলীকে জানান দেয় ভ্যাগাস স্নায়ু, মনে আছে? বলেছিলাম, সুন্দর করে নোট করে দিছি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি জানি না কত মিনিট হলো, রাত বাজে 1:59, মানে 2টা বাজে। সো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, বাট আজকে সন্ধ্যার দিকে বা ওই বিকেলের দিকে আমাদের সেট আপের জন্য লোক আসছিল, বাট দুঃখজনক যে আমাদের সেট আপ আজকেও রেডি হয়নি, এটা আরও 2 দিন লাগবে। সো তখন বাধ্য হয়ে এখন 2টা বাজে তোমাদের জন্য এই ভিডিওটা করলাম। তবে এই একটা ম্যারাথন ধুমধাম ক্লাসের মধ্যে শোষণ একটা টপিক, যারা এতক্ষণ এতগুলো কথা শুনলা, এখন শোষণ ব্যাপারটা যদি আমি বলি তাহলে মাথা গরম হবে। স্থূলতার ওই যে মান 20%, আর স্থূলতা সংক্রান্ত বিদ্যাকে বলে বেরিয়াট্রিক্স। এছাড়া তোমরা রিটেনের জন্য কারণ, লক্ষণ, প্রতিকার। সো লক্ষণ আসলে কিছু না, মেনলি কারণ এবং প্রতিকারটা রিটেনের জন্য জাস্ট একবার রিডিং দিবা। আর শোষণ যেহেতু একটা বোঝানোর কনসেপ্ট, আমি আলাদা করে শোষণের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিও, এবং অবশ্যই আমি ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিব। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।